গল্পটির নাম হলো বৈরহাট্টার আলতা দিঘি। সরকারি চাকরি নিয়ে গঙ্গা পেরিয়ে চলে গেলাম উত্তরবঙ্গে। আর সেখানে গিয়ে আকৃষ্ট হলাম উত্তরবঙ্গের লোক সংস্কৃতিতে। লোক ঐতিহ্যের বিভিন্ন উপাদান সংগ্রহ করার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় বেরিয়ে পড়তে লাগলাম উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এমনি করে ঘুরতে ঘুরতেই একদিন এসে হাজির হলাম জোরদিঘি হয়ে সুপ্রাচীন বৈরহাট্টা গ্রামে। ইতিহাস খ্যাত এই বৈরহাট্টায় গিয়ে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সেই কাহিনী আজ শোনাবো তোমাদের। বৈরহাট্টার কাছেই বাড়ি সুবোধ চক্রবর্তীর। আমার ছাত্র সে, কিন্তু সেখানে যাবার রাস্তা বেশ কঠিন। জনমানব শূন্য পথে জোরদিঘি হয়ে যেতে হয়, কিন্তু ইটাহার হয়ে সেই সহজ রাস্তাটা ছিল সেটা তখনও অজানা। কাছেই জোরদিঘির প্রিয় ছাত্রী আরতিদের বাড়ি হয়ে ধুলোয় ঢাকা পথ দিয়ে গরুর গাড়ি চড়ে হাজির হলাম অগাছা অধ্যুষিত প্রাচীন জনপদ বৈরহাট্টায়। ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারপাশে। কলকাতা জাদুঘরে এখানে পাওয়া বেশ কয়েকটা বিষ্ণু ও সূর্য মূর্তি আছে। প্রাচীনকালে ওইসব মূর্তি পূজিত হতো মন্দিরে। মুসলিম আক্রমণে বিশেষ করে বখতিয়ার খিলজির হাতেই সম্ভবত ওইসব মূর্তি ধ্বংস হয়েছিল প্রথম পর্বে। দ্বিতীয় পর্বের সুলতানি আমলেও ব্যাপক ধ্বংসকাণ্ড চলেছে এই উত্তরবঙ্গে, মালদহ ও দিনাজপুরে। লক্ষণ সেনের আমলে লখনৌতিতে যে রাজধানী গড়ে উঠেছিল তাও ধ্বংস হয়েছিল বখতিয়ার খিলজির হাতেই। প্রাচীন গৌরদিঘি হিন্দু যুগের সাক্ষ্য দিচ্ছে উত্তর দক্ষিণ লম্বা, কিন্তু আলতা দিঘি, কিচক, কুড়ি ও অন্যান্য দিঘি পূর্ব পশ্চিমে লম্বা। ওগুলো মুসলিমন যুগের সাক্ষ্য বহন করছে। বেশ কিছু ধ্বংসাবশেষও দেখলাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারধারে। গ্রামের বারোয়ারি তলা ঠাকুর ঘরে রয়েছে নানা ধরনের কাঠের মুখ। এগুলো মুখে লাগিয়ে চৈত্র সংক্রান্তিতে নাচ গান হয়। একটা বটগাছের গোড়ায় জড়ো করা রয়েছে অসংখ্য ভাঙাচোরা মূর্তি। অষ্টাদশ ভুজা দুর্গামূর্তির হাত, পাও, মাথাও আছে ওখানে। আছে ভগ্ন গণেশ, লক্ষ্মীর মূর্তিও। বহু বাড়িতেই পাথরের সিঁড়ি চোখে পড়ল। নির্জন বনবেষ্টিত বৈরহাট্টায় এখন বাস করছে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরাই। কিছু কিছু সাঁওতাল সম্প্রদায়ের মানুষও চোখে পড়ল। গরুর গাড়িতে করেই ফেরার ইচ্ছা ছিল, কিন্তু সুবোধ বাবুর অনুরোধে থেকে যেতে হলো একটা বিশেষ ঘটনা প্রত্যক্ষ করার জন্য। অতএব গরুর গাড়ি ছেড়ে দিলাম আমরা। গাড়োয়ান গাড়ি নিয়ে ফিরে এলো এবং এখানে থাকার কথাও যাতে আরতিদের বাড়িতে বলে দেয় সে কথাও ওকে বলে দেওয়া হলো। মাটির দোতলা ঘর সুবোধ বাবুদের, দুপাশে দুটো পুকুর, ধানের গোলাও রয়েছে গোটা চারেক। গোয়াল ঘরে রয়েছে গরু মোষ, বেশ সম্পন্ন অবস্থা। সুবোধ বাবুর বাবা প্রবোধ বাবুর সঙ্গে আলাপ হলো। কয়েক পুরুষ আগে ওনার ঠাকুরদার বাবা জমিদারদের পূজারী হিসাবে এখানে এসেছিলেন। তিনি 50 বিঘা জমি এবং পুকুর দিয়ে এখানে ধরে রাখেন ঈশ্বর রাধা বিনোদ চক্রবর্তীকে। তারপরে কয়েক পুরুষ ধরে এখানেই আছেন। শহরের দিকে যাবার ইচ্ছা জাগলেও মা মাটি মানুষের টানে আর যাওয়া হয়নি এই গ্রাম ছেড়ে। সহজ সরল মানুষদের ভালোবাসায় ওদের বেঁধে রেখেছে এখানে। এই সব কাহিনী বলার ফাঁকে বৈরহাট্টার ইতিহাস এবং আগের নরনারীদের পূজা পার্বণ, লোক সংস্কৃতির নানা কাহিনীও শোনালেন। প্রবোধ বাবুর কাছে আমি যখন এইসব কাহিনী ও উপাদান সংগ্রহ করছি, তখন আরতি, সুবোধবাবু এবং প্রবীররা উঠোনে পিকনিকের হই হুল্লোড়ে মেতে উঠছে। সুবোধবাবুর মা, ভাই, বোনরাও মেতে উঠেছে ওদের সঙ্গে।
ফাল্গুন মাসের শুক্লা একাদশীর সন্ধ্যাটা কাটল বেশ ভালোই। রাতে হৈ হৈ করে উঠোনেই মাংস, ভাত, ডাল, ভাজা আর সবজি সহযোগে বনভোজন সেরে বসল গানের আসর। গ্রামের একজন গায়ক বেশ কয়েকটা ভাওয়াইয়া আর রং পাঁচালির গান শুনিয়ে মোহিত করে দিল আমাদের। সুবোধবাবুর কয়েকটা ভক্তিগীতি শুনে যখন আসর ভাঙল তখন রাত্রি 11:30। গানগুলো তুলে নিলাম ডায়েরিতে। একটু গড়িয়ে নেবার ইচ্ছা ছিল, কিন্তু সুবোধবাবু কানে কানে বলল, স্যার রাত্রি 2টোয় বেরোতে হবে, দেবকীরা চলবে না, তবে একটু শুয়ে নিতেও পারেন ইচ্ছা করলে। আমি ডেকে দেবক্ষণ। বছরে এই ফাল্গুনী একাদশীতেই শুধু গভীর রাত্রেই ওই দৃশ্য দেখা যায়। এখন আপনার ভাগ্য আর আমাদের হাত। কখন যেন একটু ঘুমিয়েই পড়েছিলাম। এমন সময়, স্যার স্যার উঠুন, 1টা বাজতে 5 মিনিট। জামা প্যান্ট সোয়েটার গায়ে দিয়েই শুয়েছিলাম। অতএব এক ঝটকায় উঠে পড়ি। আরতি প্রবীরও প্রস্তুত। 4 জনে নিঃশব্দে পুকুর পাড় থেকে মহুয়া গাছের তলা দিয়ে প্রাচীন বট গাছটার ছায়া এড়িয়ে এসে দাঁড়ায় বিশাল আলতা দিঘির পাড়ে ঝাঁকড়া মতো একটা আম গাছের ছায়ায়। চারদিক শুনশান, কোথাও কোনো শব্দ নেই। দিঘির ওপারে কুয়াশার জাল কেমন যেন রহস্যের জাল বিস্তার করেছে। চারধারে ভগ্ন স্তূপ, উত্তর পশ্চিমে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, মাঝে মাঝে বাঁশ, ঝোপ ও তালগাছের সারি। আম গাছ ছাড়াও ডুমুর ও বেলের গাছও আছে। তবে ঘরবাড়ির সামান্যই, যদিও সুবোধবাবুদের গ্রামে বেশ কিছু লোকের বসত। প্রায় আধ ঘন্টা চুপচাপ বসে আছি নিঃশব্দে 4 জনে। দিঘির বুকে বা দিঘির পাড়ের ধ্বংসাবশেষের দিকে কোনো কিছুরই সারা শব্দ নেই। তবে কি কিছুই দেখা যাবে না আজ? ব্যর্থ হবে নৈশ অভিযান? হতাশ হয়ে যখন এইসব ভাবছি, ঠিক তখনই দূরের মাঠের মাঝে উঠল হুক্কা হুয়া, আর সঙ্গে সঙ্গেই ট্যাঁ 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 করতে করতে আলতা দিঘির ওপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে উড়ে গেল একজোড়া নিশাচর পাখি। প্রায় সঙ্গে সঙ্গেই পশ্চিম প্রান্তের সেই ধ্বংসস্তূপে জ্বলে উঠল মশালের আলো। শুরু হয়ে গেল ফাল্গুনীর একাদশীর খেলা। হঠাৎই আলতা দিঘিতে ভেসে উঠল সুখপঙ্খী নাও। কানে আসতে লাগলো নূপুর ঝঙ্কার। রাজকীয় পোশাক পরে বসে আছে কুশীল বগন। নিচে চলেছে বৃত্তাকারে সেখানে এক অপূর্ব সুন্দরী। গানও গাইছে সুন্দরী, কিন্তু গানের সুরটা কানে লাগলেও ভাষাটা বুঝতে পারছি না ঠিকই। জ্যোৎস্নার আলোয় উজ্জ্বল নাও, বহুমূল্য পোশাক পরে রয়েছে নর্তকীও। নাও এগিয়ে যাচ্ছে আপন গতিতে, কিন্তু কোনো মাঝি নেই। আশ্চর্য! হাতে হাতে ফিরছে রক্তিম পানীয়র গ্লাস। গড়গড়ায় টানও দিচ্ছে কেউ কেউ। ছবির পরে ছবি, আহা স্বপ্নীল ছবি যেন। ভাসতে ভাসতে সেই নাও কুয়াশার মধ্যে কোথায় যে চলে গেল কে জানে। চুপচাপ বসে আছি তবু আরও কিছু দেখার অপেক্ষায়। এমন সময় দেখি আবার সেই পশ্চিমের ঘাট থেকেই জলে ভেসেছে একটা রাজকীয় নাও। তবে একটু যেন দীর্ঘ। এই নাওটা ময়ূরপঙ্খী হবে বোধ হয়। সেটা ছুঁয়ে যায় পূর্ব প্রান্তে, তারপরেই কানে আসে মার মার শব্দ। কুয়াশার বুক চিরে ভেসে ওঠে দুটো নাও। দ্বিতীয় নাও থেকে ঝাঁপিয়ে পড়ে সেনাদল ওই প্রথম নাওয়ের উপর তীব্র আক্রোশে। শোনা যায় ঠুংঠাং অস্ত্রের ঝঙ্কার আর অট্টহাসি। নাচ গান থেমে যায়। সঙ্গে সঙ্গেই বাঁচাও বাঁচাও করে কে যেন ঝপাং করে ঝাঁপ দেয় সেই দিঘির জলে। রক্তে লাল হয়ে ওঠে দিঘির জল। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় অস্ত্রের ঝঙ্কার আর মজলিসের যাবতীয় বর্ণাঢ্য রূপ। ধ্বংসস্তূপে নিভে যায় মশালের আলো। মাথার ওপর দিয়ে ট্যাঁ ট্যাঁ করতে করতে আবার উড়ে যায় সেই রাতচরা পাখি দুটো। পূর্ব প্রান্তের মাঠে শোনা যায় হুক্কা হুয়া। দিঘির জলে ওঠে প্রবল ঢেউ, যেন ভূমিকম্প হচ্ছে বুঝি দিঘির তলায়। প্রায় ঘন্টা 2 ধরে চলল আলতা দিঘির বুকে এইসব অলৌকিক কাণ্ড। তারপরে যখন সব স্তব্ধ হলো এবং আমরা বাস্তবে ফিরে এলাম, তখন গাছে গাছে শোনা যাচ্ছে পাখির কূজন।
পরে এই ঘটনার পিছনের যে ইতিহাস শুনেছিলাম প্রবোধবাবুর কাছে তা এই রকমই। তুর্কিরা যখন উত্তরবঙ্গে আসে এবং বানগড়ে তাদের রাজধানী স্থাপন করে, তখন থেকেই তারা ধীরে ধীরে এই দিকে আসতে থাকে। হিন্দু রাজাদের পরাজিত করে তারা এখানে ওই আলতা দিঘি কাটায়। তখন ওই দিঘির জলে স্নান খাওয়া সব চলত। সুলতান বা শাহজাদরা বা অধীনস্থ নবাবরা বা জমিদার বা মনসবদাররা বিশাল জলাশয়ে বজরা ভাসিয়ে নাচ গানের আসরও বসাতো। মাঝে মধ্যে আবার বাইজিও বা নর্তকী নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হতো। এতে মারাও যেত বহুজন। ওই রকমের কোনো একটা মর্মান্তিক ঘটনার ছবি ফাল্গুন মাসের ওই একাদশীতে আজও ভেসে ওঠে ওই দিঘির বুকে। সম্ভবত কোনো সুন্দরী নর্তকী নিয়েই দুই পক্ষের মধ্যে বিবাদের পরিণতি। ওই সম্বন্ধে কেউ বলে ওই বাইজির নাম ছিল আলতাবাই। তার নাম থেকেই ওই দিঘির নাম হয়। ওই দিঘির পশ্চিম পাড়ের প্রাসাদেই বাস করত ওই আলতাবাই। বখতিয়ার খিলজির পরবর্তীকালেই সম্ভবত এই ঘটনা ঘটেছিল বলেই মনে করেন অনেকে। আবার কেউ বলে কোনো এক বধূ নাকি তার আলতা পরা পা ওই দিঘিতে ধুতে গিয়ে ডুবে যায় ওই দিঘিতে। সেই থেকেই নাম হয় ওই দিঘির আলতা দিঘি। নামকরণের পেছনে যে কাহিনী থাকুক, 700 বছর আগের কোনো ঘটনার যে এভাবে পুনরাবৃত্তি হতে পারে তা বিশ্বাস করাই শক্ত। অথচ নিজের চোখে দেখা 40 বছর আগের এই ঘটনাকে অবিশ্বাসই করি বা কী করে। এখন ভাবি এই পৃথিবীতে কত অবিশ্বাস্য ঘটনাই না ঘটে। বুদ্ধি দিয়ে এইসব ঘটনার ব্যাখ্যা কি করা যায় সহজে?